Good evening, good evening. Oh, it's 1 minute, just 1 minute. ইকো হচ্ছে, সাউন্ড একটু ঠিক করে নিন। এক সেকেন্ড, জাস্ট a second. Good evening, my all beloved student and future WBCS officers. Welcome back on this learning platform, Civil Service 24/7. And this is me, Shomen Goswami, and in this particular platform, we are continue Indian Economy series for Target WBCS 2023 batch. My friends, তোমরা জানো এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি তোমাদের কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি কমপ্লিট করানোর কথা দিয়েছি এই চ্যানেলে, এবং সেই দিক থেকে লক্ষ্য রেখে 2023 সালে যে সমস্ত আমার ছোট ছোট ভাই বোন WBCS পরীক্ষা দিচ্ছ তাদের কথা মাথায় রেখে অলরেডি ইকোনমিক্স যে সিরিজ আমাদের চলছে, ইন্ডিয়ান ইকোনমির যে সিরিজ চলছে, সেখানে আমরা ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি কমপ্লিট করেছি এবং তারপর কমপ্লিট করেছি ন্যাশনাল ইনকাম। সেখানে জিডিপি, এনএনপি, এনডিপি ইন ডিটেল আলোচনা করেছি, সার্কুলার ফ্লো অফ ইনকাম দেখেছি। তারপরে আমরা কমপ্লিট করেছি মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন। বোঝা গেল? তো যে সমস্ত ছাত্রছাত্রী আগের ক্লাসটা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে যেটা মূলত দরকার সেটা হলো তোমাদের সাবজেক্টের সঙ্গে বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বোঝা গেল? অতএব সাবজেক্টের সঙ্গে যতক্ষণ না তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না গড়ে উঠবে, যতক্ষণ সাবজেক্টের সঙ্গে নিজেদের থটের, নিজের যে চিন্তাভাবনা তার যে বেসিক রিলেশন যতক্ষণ না ডেভেলপ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করা খুব কঠিন হয়ে পড়ে। সেই কারণে আমি বারবার বলছি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, সেগুলো তোমাদের কি করবে না ইকোনমির যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট তৈরি করতে সাহায্য করবে। বোঝা গেল? আমি কথা দিয়েছি যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই, যে সমস্ত ছাত্রছাত্রীর যাদের ইকোনমিক্সের প্রতি ভয় আছে, তাদের কমপ্লিট ইকোনমিক্সের প্রতি ভয় এই চ্যানেলে ক্লাসের মধ্যে দিয়ে কেটে যাবে, কারণ এখানে আমি বেসিক টু টপ লেভেল কমপ্লিট করাবো। বোঝা গেল? আমি এই ক্লাসগুলোতে এখন তোমাদের ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করছি। অতএব খুব আমি ধরে নিচ্ছি যে একেবারে বেসিক লেভেল থেকে তোমরা ইকোনমি এই ক্লাসে শিখছো। বোঝা গেল? তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বোঝা গেল? আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই। তো এফডিআই যখন আমরা বলি, তো ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা বলে নিই। সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী পুরনো রয়েছে তারা তো জানোই, তারা ভিডিওটিকে শেয়ার করো, কারণ তোমার মতো যারা ছোট ছোট ভাই বোন সামনের বছর WBCS পরীক্ষা দেবে, ফিউচার বিউরোক্র্যাট হবে দেশের, তাদের যেন উপকারে লাগে আমার এই প্রচেষ্টা। ভিডিওটিকে শেয়ার করো। যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ ইন ফিউচার যে সমস্ত ক্লাস আমি এই চ্যানেলে নেব তার যে সমস্ত নোটিফিকেশন সেগুলো তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট ক্লাস চলছে, সেই লিঙ্কগুলো পাবে, নোটিফিকেশনগুলো পাবে। নতুন কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে সে বিষয়ে তোমরা কমেন্টস বক্সে জানিও, আমি সেই মতো ক্লাস তোমাদের এখানে নিয়ে নেবো। বোঝা গেল? তো ভিডিওটিকে শেয়ার করো। নেক্সট, তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো আমরা যখন ইকোনমিক্সে এফডিআই এর কথা বলি, এফডিআই এক কথায় বাংলায় বলতে গেলে হলো বিদেশি বিনিয়োগ, তাই তো? বিদেশ থেকে যে বিনিয়োগ আমাদের দেশে হয় তাকে আমরা এফডিআই বলি। কিন্তু 2014 সালের পর 2014 সালের পর যে এফডিআই ডেফিনেশন সেটা কিন্তু আমাদের একটু পাল্টে গেছে। 2014 সালের আগে এফডিআই বলতে কি বোঝাতো? 2014 সালের আগে এফডিআই বলতে বোঝাতো যে কোনো রকমের বিদেশি বিনিয়োগকে। এখনো যে কোনো রকমের বিদেশি বিনিয়োগকেই বোঝায়, কিন্তু এফডিআই এর ডেফিনেশন পাল্টেছে, সেটা আমরা এবার ক্লাসে দেখব। তো এফডিআই জেনারেলি যদি আমরা বলি এফডিআই কাকে বলে, তাহলে এফডিআই দুইভাবে হতে পারে। কোনো বিদেশি নাগরিক বা কোনো বিদেশি কোম্পানি তারা তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল যদি আমাদের দেশে ইনভেস্ট করে বা আমাদের দেশে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে বা ডাইরেক্ট কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, তাহলে সেক্ষেত্রে যদি 10%-এর বেশি ইনভেস্ট করে, বোঝা গেল? যদি 10%-এর বেশি ইনভেস্ট করে তাহলে তাকে আমরা কি বলবো? সেই ইনভেস্টমেন্টকে বলবো এফডিআই। এবং যদি 10%-এর কম ইনভেস্টমেন্ট হয় তাহলে তাকে আমরা বলবো এফপিআই। বোঝা গেল? যখন এফডিআই হয়, এফডিআই কি হয়? 10%-এর বেশি যখন ইনভেস্টমেন্ট হয় কোনো কোম্পানির শেয়ারে বা ডাইরেক্টে, তখন আমরা কি বলি? তখন সেই কোম্পানির যে ওনারশিপ, সেই ওনারশিপ কিন্তু ট্রান্সফার হয়। বোঝা গেল? 10%-এর বেশি যখন ইনভেস্টমেন্ট হয়।
আর যখন 10%-এর কম ইনভেস্টমেন্ট হয় তখন তাকে আমরা বলবো এফপিআই। ঠিক আছে, তো শেয়ার মার্কেটে আমরা জানি যে বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রি হয় এবং বিদেশিরা তারা কিন্তু শেয়ার কেনার মাধ্যমে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে থাকে। কিন্তু যদি শেয়ারের পরিমাণ কোনো কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ যদি মোর দ্যান 10% হয় তাহলে তাকে আমরা এফডিআই বলবো, সেক্ষেত্রে কোম্পানির ওনারশিপ দেওয়া হয়। এবং যদি 10%-এর নিচে ইনভেস্টমেন্ট হয় তাকে আমরা বলবো এফপিআই। বোঝা গেল? এখন আমরা টাইপস অফ এফডিআই যদি বলি যে এফডিআই কত প্রকারের হয়, দেখো আজকে যখন আমরা আগে এফডিআই পড়তাম তখন আমাদের শুধুমাত্র এফডিআই আর এফপিআই পড়ে নিলেই হয়ে যেত। বোঝা গেল? কিন্তু বর্তমানে আমরা যদি দেখি তাহলে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে পরিধি তার কিন্তু ব্যাপক বিস্তার ঘটেছে। সেটা আমরা আরো কিছু নতুন টপিক ক্লাসের এন্ড অবধি যারা দেখবে তাদের জন্য কিন্তু আছে। বোঝা গেল? তাহলে টাইপস অফ এফডিআই আমরা প্রথমে তাহলে কি দেখছি, একটা হচ্ছে গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট। ভালো করে বোঝো। এখন এই গ্রিন ফিল্ড যে ইনভেস্টমেন্ট সেটা কি? গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে যখন কোনো বিদেশি ইন্ডিভিজুয়াল, কোনো ফরেনার বা ফরেন ইন্ডিভিজুয়াল বা কোনো ফরেন কোম্পানি যখন, আমি যেহেতু ইন্ডিয়ান ইকোনমির ক্লাস নিচ্ছি তাই আমি ধরলাম যে সেই ফরেন কোম্পানি বা ফরেন যে ইন্ডিভিজুয়াল তিনি ইনভেস্টমেন্ট করছেন ইন্ডিয়ায়। তাহলে ইন্ডিয়ায় তিনি যখন কোনো কিছু ম্যানুফ্যাকচারিং জন্য বা ইন্ডাস্ট্রি পারপাসে তিনি যখন একটা ইনভেস্টমেন্ট করছেন তখন ইনভেস্টমেন্ট করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সেখানে বিল্ডিং নিউ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস ইন ফরেন কান্ট্রিজ, তাই তো নাকি? তাহলে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে, সোজা করে বুঝে নাও, বিদেশি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি যখন ভারতবর্ষে নতুন ইনভেস্ট করছে, তো ইনভেস্ট করতে গেলে তাকে কি করতে হবে? ল্যান্ড নিতে হবে, প্রোডাকশনের জন্য লেবার লাগবে তার, অতএব এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। বোঝা গেল? অ্যাকচুয়াল নতুন একটা যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি যখন বিদেশি কোনো ব্যক্তি বা বিদেশি কোনো কোম্পানি আমাদের দেশে নতুন কোনো ইন্ডাস্ট্রি বা বিজনেসকে ডেভেলপ করার জন্য ক্যাপিটাল ইনভেস্ট করে তখন তাকে আমরা বলবো গ্রিন ফিল্ড এফডিআই। বোঝা গেল? গ্রিন ফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কিন্তু যখন আমরা দেখব যে বিদেশি কোনো কোম্পানি, দেখা গেল ভারতে একটা কোম্পানি রয়েছে, তার নাম কি? তার নাম হলো টাটা, তাই তো? তাহলে দেখা গেল এই ব্রাউন ফিল্ড আর একটা হচ্ছে ব্রাউন ফিল্ড এফডিআই। ব্রাউন ফিল্ড এফডিআই হচ্ছে, ধরো বিদেশি কোনো ইন্ডিভিজুয়াল বা বিদেশি কোনো কোম্পানি, আমাদের দেশীয় কোম্পানি রয়েছে টাটাতে হয়তো কিছু ইনভেস্টমেন্ট করলো। বোঝা গেল? তো তারা তখন ডাইরেক্ট কিন্তু এখানে এসে নতুন করে ল্যান্ড নিয়ে, লেবার নিয়ে, এমপ্লয়মেন্ট জেনারেশন করে, ইনফ্রাস্ট্রাকচার করে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে না, তারা ইনভেস্টমেন্ট করছে একটা রানিং কোম্পানিতে। বোঝা গেল? এই দেশের কোনো ইন্ডিজিনাস কোম্পানিতে। তো যখন বিদেশি কোনো ইনভেস্টার, বিদেশি কোনো কোম্পানি যখন আমাদের দেশের কোনো রানিং কোম্পানিতে ইনভেস্ট করে তখন তাকে আমরা বলবো ব্রাউন ফিল্ড এফডিআই। এবং গ্রিন ফিল্ড এফডিআই কখন বলবো? যখন ডাইরেক্ট এসে ইন্ডিয়ার যে ইকোনমি সেখানে ইনভেস্ট করবে কোনো বিদেশি ফরেন ইনভেস্টার বা কোনো বিদেশি ফরেন ইনভেস্টার কোম্পানি, যখন এসে ইন্ডিয়ান ইকোনমিতে ডাইরেক্ট ইনভেস্ট করবে এবং এখানকার গ্রাউন্ডে নেমে, বোঝা গেল, গ্রাউন্ডে নেমে তারা ইনভেস্টমেন্ট করবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, লেবার নেওয়া থেকে শুরু করে, ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন করা থেকে শুরু করে, যখন এই ধরনের কাজকর্ম করবে তখন তাকে আমরা বলবো গ্রিন ফিল্ড এফডিআই। আর যখন দেখবো কোনো রানিং কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করবে তখন তো এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। কেন? কারণ সেক্ষেত্রে ক্যাপিটাল ফরমেশন হবে। তাহলে কোনো রানিং কোম্পানিতে যখন বিদেশি কোনো ইনভেস্টার ইনভেস্টমেন্ট করে তখন তাকে আমরা বলবো ব্রাউন ফিল্ড এফডিআই। এবং সেক্ষেত্রে আমরা কি দেখি? শুধুমাত্র ক্যাপিটালের ফরমেশন হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু হয় না। তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন কোথায় দেখা যায়? এমপ্লয়মেন্ট জেনারেশন একমাত্র দেখা যাবে গ্রিন ফিল্ড এফডিআই এর ক্ষেত্রে। আর সেই কারণেই বর্তমান যে সরকার রয়েছে, ভারত সরকার, তারা কিন্তু গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্টের ওপর, গ্রিন ফিল্ড এফডিআই এর ওপর বেশি জোর দিচ্ছে। কেন জোর দিচ্ছে? কারণ ভারতবর্ষে যত গ্রিন ফিল্ড এফডিআই আসবে তত কি হবে? দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, তারা প্রোডাকশনের জন্য লেবার নিয়োগ করবে তো, এবং তার সঙ্গে কি হবে? এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সেই কারণে সরকারের মূল লক্ষ্য হলো ইন্ডিয়ান ইকোনমিকে যদি খুব তাড়াতাড়ি গ্রোথ করতে হয়, খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হয়, তাহলে গ্রিন ফিল্ড এফডিআই একান্ত দরকার। গেটিং মাই পয়েন্ট? গ্রিন ফিল্ড এফডিআই রয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশনের সম্ভাবনা, কিন্তু যখন আমরা দেখছি যে ব্রাউন ফিল্ড এফডিআই হচ্ছে, ব্রাউন ফিল্ড এফডিআই এর ক্ষেত্রে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না।
শুধুমাত্র ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এফডিআই কাকে বলে আমরা দেখলাম। এফডিআই বলতে আমরা কি বুঝলাম, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ। যখন কোনো বিদেশি ব্যক্তি বা কোনো বিদেশি সংস্থা ভারতবর্ষে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে অথবা কোনো কোম্পানির শেয়ার কেনার মধ্যে দিয়ে ইনভেস্টমেন্ট করে, তখন তাকে আমরা বলবো এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবার এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি মোর দ্যান 10% হয়, বোঝা গেল, যদি মোর দ্যান 10% হয় কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে, তাহলে তাকে আমরা কি বলবো, এফডিআই। কিন্তু যদি 10%-এর কম হয়, কোনো বিদেশি ইনভেস্টর, ফরেন ইনভেস্টর বা কোনো ফরেন কোম্পানি যদি আমাদের দেশের কোনো কোম্পানিতে দেখা গেল 10%-এর কম শেয়ার কিনেছে, ঠিক আছে, সেক্ষেত্রে সে কি হবে, সেক্ষেত্রে তাকে আমরা এফডিআই বলবো না, তাকে আমরা বলবো এফপিআই। এবং এফডিআই এর ক্ষেত্রে যখন 10% বেশি শেয়ার কিনে কোম্পানির, তখন তারা কি হয়, তখন তারা কোম্পানির যে ওনারশিপ, সেই ওনারশিপ পায়। কিন্তু এফপিআই এর ক্ষেত্রে কোম্পানির ওনারশিপ কিন্তু ট্রান্সফার হয় না। এবং এই যে এফডিআই, তারা 10% ইনভেস্টমেন্ট করে শুধুমাত্র নামের ওনারশিপ পাচ্ছে, কিন্তু কোম্পানির অ্যাকচুয়াল যে ডিসিশন মেকিং ক্ষমতা, ভোটিং পাওয়ার, সেটা কার কাছে থাকবে, যে সেটা থাকবে যার হাতে বেশি কোম্পানির শেয়ার আছে। বোঝা গেল? যার কাছে 51% শেয়ার আছে, তার হাতে থাকবে কোম্পানির ডিসিশন মেকিং ক্ষমতা, তার কাছে থাকবে ভোটিং পাওয়ার। বোঝা গেল? তাহলে কিন্তু 2014 সালের পর আমরা দেখছি যে এফডিআই এর ক্ষেত্রে যখন ফরেন কোনো ইনভেস্টর বা ফরেন কোনো কোম্পানি ইন্ডিয়ান কোনো কোম্পানি বা ইন্ডিয়ান ইকোনমিতে শেয়ার কেনার মধ্যে দিয়ে 10%-এর বেশি ইনভেস্টমেন্ট করছে, তখন তাকে আমরা বলছি এফডিআই। পিকচার ক্লিয়ার? আর 10%-এর কম হলে তাকে আমরা বলছি এফপিআই। নেক্সট, এবার আমরা দেখব যে 1991 সালে যখন ভারতবর্ষে প্রথম এলপিজির কনসেপ্ট আসে, তাই তো, যে লিবারাইজেশন, প্রাইভেট করা এবং যে গ্লোবালাইজড করা হয় ইন্ডিয়ান ইকোনমিকে, এই যে মুক্ত বাজার অর্থনীতি, এই যে ভারতবর্ষের ইকোনমির দরজা খুলে দেওয়া হয়, তার ফলে সেই সময় থেকে কিন্তু এফডিআই শুরু হয়। এবং বর্তমানে ইউপিএ গভর্নমেন্টের তুলনায় 2014 থেকে 2022 সাল অবধি ডিউরিং দ্য মোদি গভর্নমেন্ট দেখা যাচ্ছে এফডিআই কিন্তু ক্রমশ ইনক্রিজ হচ্ছে। বোঝা গেল? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু ক্রমশ ইনক্রিজ হচ্ছে। ওই কারণে অনেক সময় আমরা পেপারে বা নিউজ চ্যানেলে দেখি যে মোদি গভর্নমেন্টকে বলা হয় ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট, কিন্তু অ্যাকচুয়াল যদি সত্যি কথা বলতে হয়, তাহলে এফডিআই যেটা মোদি গভর্নমেন্টের যে টাইম পিরিয়ড, তার মধ্যে দেখা যাচ্ছে ইউপিএ গভর্নমেন্টের তুলনায় অনেক বেশি হয়েছে। তার মূল কারণ হলো মোদি সরকারের মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকা। বোঝা গেল? যদি জোটবদ্ধ সরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এফডিআই টানার ক্ষেত্রে অসুবিধা হয়, ঠিক আছে। কিন্তু যদি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এফডিআই আনার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়, ঠিক আছে। এবার ভারতবর্ষে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমরা দেখছি ডিউরিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্টের সময় যেভাবে বেড়ে চলেছে, তার মূল কতগুলো কারণ রয়েছে। কি কারণ রয়েছে? প্রথম কারণ রয়েছে যে ভারতবর্ষে ব্যবসা করার যে পরিবেশ, সেই পরিবেশ হচ্ছে প্রচন্ড ফ্রেন্ডলি। বোঝা গেল? অর্থাৎ ফ্রেন্ডলি বিজনেস এনভায়রনমেন্ট ভারতবর্ষে রয়েছে। বিদেশি কোনো শিল্পপতি, বিদেশি কোনো ইনভেস্টর, বিদেশি কোনো বড় কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করার ক্ষেত্রে কি পায়? খুব ভরসা পায়। কেন পায়? কারণ ইন্ডিয়ার যে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল স্টেবিলিটি রয়েছে, যে বিজনেস ইজি ডুইং বিজনেস যে এনভায়রনমেন্ট রয়েছে, সেই ইজি ডুইং বিজনেসের এনভায়রনমেন্টের জন্য কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে বেড়েছে। তারপর আমরা দেখেছি কি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হেভি উন্নতি হয়েছে। কারণ যদি আমরা প্রাইমারি সেক্টর বলি, প্রাইমারি সেক্টরে কিন্তু ভারতে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। সেকেন্ডারি সেক্টরেও হয়েছে, কিন্তু সেকেন্ডারি সেক্টরের তুলনায় প্রাইমারি সেক্টরে বেশি হয়েছে। এছাড়া আমরা কি দেখব, এক সেকেন্ড, এছাড়া আমরা কি দেখব? এছাড়া দেখব যে স্কিল্ড ওয়ার্কার, বোঝা গেল, এবং টেকনোলজি। বর্তমানে ভারতবর্ষের যে সমস্ত ওয়ার্কার রয়েছে, তাদের দক্ষতা, কর্মক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। টেকনোলজি ভারতবর্ষে অনেক হাই হয়েছে, সে কারণে কিন্তু এফডিআই বেড়েছে। বোঝা গেল? এবং সব থেকে বড় কথা হলো সরকারের, গভর্নমেন্টের লো ইন্টারফিয়ারেন্স। গভর্নমেন্ট এফডিআই এর ক্ষেত্রে একবারে হস্তক্ষেপ না করার মতো। বোঝা গেল? একবারে লো ইন্টারফেয়ার। তো গভর্নমেন্টের যে লো ইন্টারফেয়ার পলিসি, কিসের ক্ষেত্রে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু
বিদেশি যারা ইনভেস্টর ছিল, বিদেশি যারা বিনিয়োগকারী ছিল, তাদেরকে উৎসাহিত করেছে ভারতবর্ষে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। বোঝা গেল? যে কারণে দেখা যাচ্ছে বর্তমানে ভারতবর্ষে 2014 থেকে 2022 সালের মধ্যে এফডিআই এর পরিমাণ কিন্তু বেড়েছে প্রত্যেক বছর। ক্লিয়ার? এফডিআই ইনভেস্টমেন্ট মিলিয়ন থেকে বিলিয়নে গিয়েছে। ক্লিয়ার? কি বললাম? অনেক বেড়েছে। ঠিক আছে? মিলিয়ন আর বিলিয়নের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তো আমরা কি দেখছি, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে ভারতবর্ষে বেড়েছে তার পেছনে কি কি কারণ ছিল, তার পেছনে এগুলো কারণ ছিল। ঠিক আছে? নেক্সট আমরা দেখব, সেটা হচ্ছে একটা কনসেপ্ট এখন আমরা খুব শুনি ইকোনমিতে এবং পেপারেও আমরা দেখি, যে কারেন্সি সোয়াপ। তাই তো? যে কারেন্সি সোয়াপ কি? স্বাদ নয় কিন্তু সোয়াপ। তো কারেন্সি সোয়াপ যদি আমরা বলি, তাহলে কারেন্সি সোয়াপ কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে বিটুইন টু কোম্পানিজ, দুটো কোম্পানির মধ্যে হয়, এবং আরেকটা হচ্ছে বিটুইন দ্য টু স্টেট, দুটো স্টেটের মধ্যে হয়। প্রথমে আমি বলে নেব কারেন্সি সোয়াপ কাকে বলে, কারেন্সি সোয়াপ কিভাবে বিটুইন টু কোম্পানির মধ্যে হয়, তারপরে আমরা দেখব কিভাবে দুটো স্টেটের মধ্যে কারেন্সি সোয়াপ হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যখন কারেন্সি সোয়াপের কথা বলবো, তাহলে দুটো কোম্পানির মধ্যে দেখি। দেখো, দুটো কোম্পানির মধ্যে দেখো, ধরো ভারতবর্ষে একটা কোম্পানি রয়েছে। ঠিক আছে? আমার পেন ট্যাবটা একটু লিখতে ইস্যু হচ্ছে, যে কারণে তোমাদের একটু অসুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে একটা আমি মোটামুটি বানিয়ে নিয়েছি তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, মনের ভাব বুঝতে পারলে সবই সুবিধা। ভালো করে লেকচারের উপর ফোকাস করো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমি কি বলছি, প্রথমে আমি বলছি কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপ কোথায়? দুটো কোম্পানির মধ্যে। এখানে আমরা দেখছি ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেখানে আমরা দুটো কোম্পানি দেখছি আছে। একটা হচ্ছে ইউএসএ কোম্পানি, যেটা ইউএসএ নিজের কোম্পানি, তাদের মাদার কান্ট্রিতে আছে। আর একটা দেখছি সেখানে ইন্ডিয়ার একটা কোম্পানি গিয়ে ব্যবসা করছে। বোঝা গেল? ইন্ডিয়ার একটা কোম্পানি ব্যবসা করছে, ধরো টাটা বা রিলায়েন্স, যাই হোক। তাহলে ইউএসএ তে যেমন ইউএসএ নিজের কোম্পানি আছে, আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন কোম্পানি গিয়ে সেখানে ব্যবসা করে, তেমনি তেমনি আমরা যখন ইন্ডিয়ার ক্ষেত্রে দেখব, ইন্ডিয়াতেও তাই। ইউএসএ অনেক কোম্পানি এখানে এসে ব্যবসা করছে, আবার আমাদের ইন্ডিয়ার নিজস্ব কিছু কোম্পানি রয়েছে যারা এখানে ব্যবসা করছে। এইবার কারেন্সি সোয়াপটা দেখো কিভাবে হয়, বুঝে নাও ভালো করে। যদি আমি ইউএসএ তে বলি, তাহলে ইউএসএ তে ইউএসএ এর যে কোম্পানি, সে যখন লোন নেবে ব্যাংক থেকে ইউএসএ তে, তখন সে লোন পাবে কত পার্সেন্ট ইন্টারেস্টে? ধরো 5% ইন্টারেস্টে সে লোন পাবে। আর যখন ইন্ডিয়ার কোনো কোম্পানি লোন নেবে ইউএসএ তে, তখন সে লোন পাবে কত পার্সেন্ট ইন্টারেস্টে? 8% ইন্টারেস্টে। বোঝা গেল? আর ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, ইন্ডিয়াতে যে ইউএস এর কোম্পানি কাজ করছে, সে ধরো লোন পাচ্ছে কিন্তু 8% ইন্টারেস্টে। আর আমাদের ইন্ডিয়ার যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানি যখন ভারতের রিজার্ভ ব্যাংক বা স্টেট ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে, রিজার্ভ ব্যাংক তো ডাইরেক্ট লোন দেয় না, ব্যাংকের কাছ থেকে যখন লোন নিচ্ছে, তখন আমরা দেখব সে লোন নিচ্ছে কিন্তু 5% ইন্টারেস্টে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা দেশেই এটা, নিজের দেশের কোম্পানি তাকে কম ইন্টারেস্ট দেবে, অন্য দেশের কোম্পানি সে যদি সেখানে ক্যাপিটাল বড় করে বা লোন নেয়, সেক্ষেত্রে তাকে হাই ইন্টারেস্টে নিতে হবে। এইবার কি হয় কারেন্সি সোয়াপের ক্ষেত্রে, তাহলে ইউএসএ তে ইউএসএ কোম্পানি আছে, আমাদের ইন্ডিয়ার কোম্পানি সেখানে ব্যবসা করছে, ইন্ডিয়াতে ইউএসএ কোম্পানি এসে ব্যবসা করছে, ইন্ডিয়ার নিজস্ব কোম্পানি এখানে ব্যবসা করছে। এইবার কি হয় দেখো, দুটো কোম্পানির মধ্যে একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়। বোঝা গেল? দুটো কোম্পানির মধ্যে, অর্থাৎ ভারতবর্ষে যে ইউএসএ এবং ইন্ডিয়ার কোম্পানি রয়েছে তাদের মধ্যে এগ্রিমেন্ট হবে, এবং ইউএসএ তে তাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ইউএস এবং ইন্ডিয়ার কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হবে। বিষয়টা আমি বোঝাতে পারছি কি বলছি? ভারতবর্ষে যে ইউএসএ এবং যে আমাদের নিজস্ব কোম্পানি রয়েছে এবং আমেরিকার যে কোম্পানি রয়েছে, আমেরিকাতেও তো সেই কোম্পানির নিজস্ব ব্রাঞ্চ আছে। আমাদের এই টাটা, ইন্ডিয়ার টাটারও দেখা যাচ্ছে ইউএসএ তে ব্রাঞ্চ আছে। বোঝা গেল? তাহলে এবার দুটো কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হবে। কি এগ্রিমেন্ট হবে? যে ইউএসএ তে এই যে ইউএস এর কোম্পানি, এই ইউএস এর কোম্পানি কি করবে, ইউএসএ তে এই ইউএস এর কোম্পানি লোন নেবে 5%-এ। বোঝা গেল? এবং সেই লোনটা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে দেবে। হলো? এবং ইন্ডিয়াতে ইন্ডিয়ান কোম্পানি বড় করবে ব্যাংকের কাছে 5%-এ, এবং সেই বড় যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা ভারতে যে ইউএস এর কোম্পানি আছে তাকে দিয়ে দেবে। এবং দুই কোম্পানির মধ্যে 1 বছরের চুক্তি হবে। তাতে কি হচ্ছে, তাতে কম ইন্টারেস্টে কিন্তু ক্যাপিটাল বড় করা যাচ্ছে। বোঝা গেল? যখন ইউএস এর একটা কোম্পানি ইউএস এর ফেডারেল ব্যাংক থেকে 5%-এ লোন নিয়ে ভারতের কোনো কোম্পানি, ধরো টাটাকে দেবে, আবার ভারতের কোম্পানি
ভারতীয় ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে যখন ইউএস এর কোম্পানি এখানে কাজ করছে তাকে যখন লোন অ্যামাউন্টটা দেবে তখন কি হচ্ছে, ইন্টারেস্টটা কম হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে এক্ষেত্রে ইন্টারেস্ট কম হচ্ছে, দুজনের মধ্যে একটা লিখিত চুক্তি হচ্ছে এবং সেই চুক্তিতে দেখা যাচ্ছে 1 বছর পর যখন তারা তাদের যখন এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে তখন যে ক্যাপিটাল তারা নিয়েছিল সেই ক্যাপিটালটা তারা তাকে ঘুরিয়ে দেবে। মানে যদি আমরা ইন্ডিয়ায় দেখি তাহলে ইউএস এর কোম্পানি ইন্ডিয়ার কোম্পানিকে যে টাকাটা নিয়েছিল সেটা ঘুরিয়ে দেবে রুপিসটা, আর যদি আমরা ইউএসএ তে দেখি তাহলে যে ইন্ডিয়ান কোম্পানি ইউএসএ কোম্পানির কাছ থেকে টাকাটা নিয়েছিল এগ্রিমেন্টের মাধ্যমে সেই ডলার টাকা তারা ঘুরিয়ে দেবে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে কারেন্সি সোয়াপ। ঠিক আছে, দুটো কোম্পানির মধ্যে। কি বললাম, বোঝা গেল? এবার আমরা নেক্সট দেখব, সেটা হচ্ছে যে দুটো স্টেটের মধ্যে। দেখো কি বললাম, কোম্পানির মধ্যে একটা ইউএসএ কোম্পানি হলো, আর এখানে কি দেখছি আমরা, ইন্ডিয়ান কোম্পানি হলো। এবার ইন্ডিয়ান কোম্পানির ধরো 10 মিলিয়ন লাগবে, তো ইন্ডিয়ান কোম্পানি 10 মিলিয়ন ইউএসএ যদি ইউএসএ তে লোন করতে চায় তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়ান কোম্পানির বেশি ইন্টারেস্ট লাগছে দেন ইউএসএ কোম্পানি। তাহলে তখন তারা কি করছে, ইউএসএ কোম্পানি ইন্ডিয়ান কোম্পানির হয়ে ইউএসএ থেকে লোনটা বড় করছে এবং বড় করে ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে দিচ্ছে একটা এগ্রিমেন্টের মাধ্যমে। এবং ইন্ডিয়াতে যে ইউএসএ কোম্পানি আছে তাকে ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে লোনটা বড় করে, ব্যাংকের কাছ থেকে লোনটা বড় করে সেই কোম্পানিকে দিয়ে দিচ্ছে কম ইন্টারেস্টে। এবং 1 বছর পর দেখা যাচ্ছে কি, তাদের মধ্যে যখন প্রিন্সিপাল অ্যামাউন্টের আদান প্রদান হচ্ছে, যখন এগ্রিমেন্ট শেষ হয়ে যাচ্ছে তখন তারা প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা লোন হিসাবে নিয়েছিল সেটা ঘুরিয়ে দিচ্ছে। এটাকে আমরা বলবো দুটো কোম্পানির মধ্যে কারেন্সি সোয়াপ। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হলো? মুখস্থ করে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে শেখো। কারেন্সি সোয়াপ কি বোঝা গেল, দুটো কোম্পানির মধ্যে। এবার যদি আমরা বলি স্টেটের মধ্যে, বিটুইন দ্য টু স্টেট, দেখো আমরা অনেক সময় নিউজ পেপারে শুনি যে দুটো স্টেটের মধ্যে কারেন্সি সোয়াপ হয়েছে। তাহলে দেখো, ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, ভারত আর আমেরিকা। তো ভারত এবং আমেরিকারও কারেন্সি সোয়াপের এগ্রিমেন্ট হলো। তাহলে আমরা কি দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে ভারতের ধরো $1 লাগবে হলো, আমি সাপোজ উদাহরণে বলছি, বা ধরো $100 লাগবে। তাহলে সেই $100 কোথা থেকে নেবে, ইউএস এর কাছ থেকে নেবে। এবং এটা একটা এগ্রিমেন্ট হয় বিটুইন টু স্টেটের মধ্যে, দুটো দেশের মধ্যে। এবং ইউএস এর ভারত যে পরিমাণ টাকা ডলার ইউএস এর কাছ থেকে নিল সেই পরিমাণ ইন্ডিয়ান রুপি কিন্তু ইউএসএ কে ভারত দিতে বাধ্য থাকবে, মানে এক্সচেঞ্জ করবে টাকা হলো। এইবার দেখো, এটা কিন্তু একটা এগ্রিমেন্টের ভিত্তিতে হয় এবং ভারত যে পরিমাণ ডলার ইউএস এর কাছ থেকে কারেন্সি সোয়াপের মাধ্যমে বড় করছে সেই পরিমাণ টাকার ইন্টারেস্ট কিন্তু ভারতকে পে করতে হবে। অর্থাৎ দুটো দেশ যখন তাদের মধ্যে কারেন্সি সোয়াপ হয়, কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট হয়, তখন তারা যে পরিমাণ টাকা বড় করে, ভারত ধরো জাপানের কাছ থেকে ধরো, জাপানের যে কারেন্সি তাকে ইয়েন বলা হয়, এবার জাপানের কাছ থেকে ধরো 10 ইয়েন নিল, তাহলে ভারত কিন্তু সেই পরিমাণ 10 ইয়েনের পরিমাণ যে ইন্ডিয়ান রুপি হয় সেই ইন্ডিয়ান রুপি জাপানকে দেবে। এবার উভয় দেশকে কি করবে, ইন্টারেস্ট পে করবে, কারেন্সি সোয়াপের ক্ষেত্রে ইন্টারেস্ট পে করবে। বোঝা গেল? এবং যেটা বড় কথা, তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হবে, দেখা গেল যে ভারত ইউএস এর কাছ থেকে নিল টাকা, কিন্তু ইউএস এর দরকার নেই, কিন্তু দরকার না হলেও কি সেটাকে কারেন্সি সোয়াপ বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কারণ এই যে টাকার ট্রানজাকশন হচ্ছে সেই ট্রানজাকশনের মধ্যে কি দেখছি আমরা, ইন্টারেস্ট থাকছে। বোঝা গেল? ইন্টারেস্ট, এটাই তো বলবো যে কারেন্সি সোয়াপ যদি দুটো দেশের মধ্যে হয়, একটা দেশ যদি মানি বড় করে, অপর দেশ যদি সেই দেশের কাছ থেকে মানি বড় নাও করে, তোমাকে তো অ্যালটমেন্ট করা হচ্ছে, তুমি নিচ্ছ না সেটা পরের কথা, কিন্তু এক্ষেত্রে সেটাকে আমরা কারেন্সি সোয়াপ বলবো। তাহলে কারেন্সি সোয়াপ আমরা দেখলাম কি, দুটো কোম্পানির ক্ষেত্রে দেখলাম, সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, দেশের ক্ষেত্রে দেখলাম। বোঝা গেল? এফডিআই কাকে বলে বোঝা গেল, এফপিআই কাকে বলে বোঝা গেল। দেখো, ডাব্লিউবিসিএস এর থেকে অনেক স্ট্যান্ডার্ড লেভেলে গিয়ে বলছি, আরো এগিয়ে গিয়ে বলছি। এফডিআই এফপিআই ক্লিয়ার হলো? নেক্সট আমরা কি দেখলাম, কারেন্সি সোয়াপ। এবং কারেন্সি সোয়াপের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো কোম্পানির মধ্যে কিভাবে কারেন্সি সোয়াপ হয় এবং দুটো কান্ট্রির মধ্যে কিভাবে হয় এবং তাদের মধ্যে কি কি কন্ডিশন থাকে। এবং 1 বছর পর যখন তাদের এগ্রিমেন্ট শেষ হয়ে যায় তখন তারা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়েছিল সেটা আদান প্রদান করে নেয়। বোঝা গেল? নেক্সট আমরা শুনি মাসালা বন্ড। এখন মাসালা বন্ড নাম শুনে তোমাদের মনে হচ্ছে
যে কোনো হয়তো মশলা রিলেটেড কিছু, না না মশলা রিলেটেড কিছু নয়, ভালো করে বোঝো। এটা একটা হলো বড় ইনস্ট্রুমেন্ট, বোঝা গেল? এই মাসালা বন্ড বলার আগে তোমাদের আরেকটা কথা বলি, তোমরা হয়তো শুনেছো, সেটা হলো এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড। তো এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড বা এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং, এই যে ইসিবি কি জিনিস ভালো, আচ্ছা মশালা বন্ড পরে বলছি, মশালা বন্ড বলার আগে তোমাদেরকে আমি ইসিবি একটু ডেসক্রাইব করে নিই। দেখো আজকে প্রথমেই বলেছিলাম যে যারা ক্লাসের শেষ অবধি থাকবে, যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো তাদের জন্য কিছু স্পেশাল থাকবে। দেখো তাহলে মাসালা বন্ড বোঝার আগে আমাদের বুঝতে হবে কি, বুঝতে হবে যে এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড কাকে বলে, ইসিবি কাকে বলে। দেখো ভারতের কোনো কোম্পানি, খুব গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং বোঝো, ইকোনমিক্সের বড় বড় ভাষায় বোঝার দরকার নেই, সোজা ভাষায় বলছি, লেকচারের ওপর কনসেন্ট্রেট করো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইন্ডিয়ার কোনো ধরো ব্যক্তি, ধরো আমি পরবর্তীকালে একটা কোম্পানি খুললাম, হতেই পারে বিরাট বড় কোম্পানির এমডি হলাম আমি, হতেই পারে কি, হবই তো পরে। তো আমি যখন কোম্পানি খুলবো তখন ধরো আমার ক্যাপিটালের দরকার পড়লো, তাহলে ক্যাপিটালের যখন দরকার পড়লো তখন আমি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে রয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে, ফরেন জায়গা থেকে আমি কি করব, আমার মানি রেজ করার চেষ্টা করব, আমার ফান্ডকে ম্যানেজ করার চেষ্টা করব, তাই তো? তো যখন কোনো ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল বা ইন্ডিয়ান কোম্পানি তার বিজনেসের জন্য যখন বিদেশ থেকে কি করে, যখন লোন বড় করে, বোঝা গেল, তখন তারা কি করে, একটা বন্ড ইস্যু করে। বন্ড জেনারেলি কি, বন্ড শব্দের অর্থ হলো লিগ্যাল এগ্রিমেন্ট, পিকচার ক্লিয়ার? বন্ড শব্দের অর্থ হলো লিগ্যাল এগ্রিমেন্ট। তো যখন আমরা ইন সেন্স ইকোনমিতে বন্ডের কথা বলবো, তখন ইকোনমিতে বন্ড হচ্ছে একটা বড়োইং ইনস্ট্রুমেন্ট, বোঝা গেল, একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। তো বন্ড তখন কি করে, এই যে কোম্পানি, এদেশের কোম্পানি, ভারতীয় কোম্পানি যার টাকার দরকার, সে তখন বন্ড ইস্যু করে, ইসিবি বন্ড ইস্যু করে, বোঝা গেল, এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড বলা হয়। তো এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড যখন তারা ইস্যু করে, ধরো 1 বছরের জন্য ইস্যু করলো, এইবার আমি ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইনভেস্টার, ইউএস এর কোনো ইনভেস্টার রয়েছে মিস্টার জন, তো মিস্টার জনের কাছ থেকে ধরো আমি $1 নিলাম, আমার $1 খুব দরকার, আমি অত বড় ব্যবসা তো করি না, ছোট ব্যবসা করি, তাই $1 দরকার, ঋণ বেশি না করাই ভালো। তো আমি $1 ঋণ নিলাম, $1 ঋণ আমি কিন্তু বন্ডে, অর্থাৎ যে এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড আমার কোম্পানি যখন ইস্যু করছে বিদেশের মার্কেটে, তখন সেখানে কি লেখা থাকছে, যে আমি টাকাটা বড় করছি ডলার হিসাবে, তাই তো, $1 বড় করছি, $1 নিচ্ছি। তো সেই $1 কি হবে, আরবিআই এর কাছে আসবে, আরবিআই আমাকে $1 যে ইকুইভ্যালেন্ট যে মানি হয়, যে ভ্যালু হয় রুপির, সেই টাকাটা আমাকে দিয়ে দেবে। ধরো আমি ধরে নিলাম 70 টাকা, ধরো আমি 70 টাকা আমাকে আরবিআই দিয়ে দিল, যে দেখো তুমি মিস্টার জনের কাছ থেকে আমেরিকা থেকে এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং এর মাধ্যমে $1 বড় করেছিলে, তো $1 ঋণ নেওয়ার জন্য 70 টাকা তোমার হয়েছে, তুমি 70 টাকা নিয়ে নাও, আমি নিয়ে নিলাম। এইবার 1 বছর পর, 1 বছরের তো বন্ড, এবার 1 বছর পর তো আমাকে টাকাটা রিটার্ন দিতে হবে মিস্টার জনকে। তো মিস্টার জনকে যখন আমি টাকা রিটার্ন দিতে আরবিআই এর কাছে গেলাম, তখন আমি 70 টাকা নিয়ে গিয়েছি। এবার দেখা যাচ্ছে ইন্ডিয়ান মানির ডেপ্রিসিয়েশন হয়েছে, বোঝা গেল, ডলারের ভ্যালু বেড়েছে, তখন দেখা যাচ্ছে $1 সমান সমান 80 টাকা। তাহলে $1 সমান সমান, তখন সে মিস্টার জনকে তো আমাকে $1 ঘুরিয়ে দিতে হবে। তাহলে মিস্টার জনকে $1 দিতে গেলে আরবিআই কে যদি আমি 70 টাকা দিই, আরবিআই আমাকে $1 কি আমার হয়ে দেবে মিস্টার জনকে? দেবে না, তারা করবে ওখান থেকে, আমাকে কত দিতে হবে, 80 টাকা দিতে হবে। তাহলে সেই 80 টাকা, তাহলে আমি নিয়েছিলাম কত, 70 টাকা, আমাকে দিতে হচ্ছে কত, কারণ কি, কারণ ইন্ডিয়ান মানির ডেপ্রিসিয়েশন হয়েছে, ডলারের এপ্রিসিয়েশন হয়েছে, বোঝা গেল। তো ইন্ডিয়ান মানির যখন ডেপ্রিসিয়েশন হয়েছে এবং ডলারের ভ্যালু যখন অ্যাপ্রিসিয়েট হয়েছে, তাহলে 10 টাকা ধরো দাম বেড়ে গেছে, তাহলে আমাকে $1 শোধ করতে গেলে 80 টাকা শোধ করতে হবে। এটা হলো এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং এর মূল ফান্ডা। এক্সটার্নাল কমার্শিয়াল বন্ডের ক্ষেত্রে কি হয়, যিনি ইনভেস্টার তার কোনো রিস্ক থাকে না, যিনি বড়োয়ার অর্থাৎ আমি, আমার রিস্ক থাকে। কেন? কারণ যদি ইন্ডিয়ান মানি ডেপ্রিসিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আমাকে $1 দিতে গেলে বেশি টাকা পেড করতে হবে। এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো না, এ তো লস হচ্ছে আমাদের, তখন তারা রিলিজ করলো কি, মাসালা বন্ড, বোঝা গেল। এখন মাসালা বন্ড কেন নাম দেওয়া হয়, কারণ এনশিয়েন্ট থেকে আমরা জানি আমাদের দেশ থেকে মশলা আরবের প্রথমে যেত, এবং আরব থেকে তারপর গোটা রেস্ট অফ দ্য ইউরোপ যেত, বোঝা গেল। সেদিক থেকে ভারতের নাম কিন্তু
মশলার দিক দিয়ে একটা কিন্তু ভারতের নিজস্ব পরিচিতি আছে, একটা মানে নিজস্বতা আছে ভারতের মশলার দিক দিয়ে। তো সে কারণে এই বন্ডের ভারতের যে নিজস্বতা তাকে বজায় রাখার জন্য এই বন্ডের নাম দেওয়া হয়েছে মাসালা বন্ড। এখন মাসালা বন্ড স্যার কে ইস্যু করে? মাসালা বন্ড ইস্যু করে তো ভারত থেকে, কিন্তু সেটা তো মার্কেটে বেচতে হয়। দেখো, যখন আমরা কোনো জমি বাড়ি কিছু বিক্রি বা কিনতে চাই তখন ব্রোকার থাকে, ব্রোকার লাগে। আমার একটা জমি আমি রাস্তায় বিক্রি করতে গেলে তো আর ঘুরে ঘুরে বেড়াবো না যে কোথায় কে জমি নেবো, ব্রোকার থাকে, ব্রোকার আসে, তার কাছে ডেটাবেস থাকে ক্লায়েন্টের, সে এসে আমাকে বলে যে এই এই লোক এই জমি এই টাকা দাম দেবে, আপনি কি দেবেন? সেরকম মাসালা বন্ড যখন ইন্ডিয়ান কোনো কোম্পানি বা ইন্ডিয়ান কোনো বড়োয়ার যখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে মাসালা বন্ডকে ছাড়ছে, তখন এই যে মাসালা বন্ডের ব্রোকার, সে ব্রোকার হচ্ছে আইএফসি। বোঝা গেল? এই যে আইএফসি, সেই আইএফসি হচ্ছে ব্রোকার, এবং আইএফসি হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা পার্ট। আইএফসি কি করে? ভারতের হয়ে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে কি করে? সেখান থেকে ইনভেস্ট কালেকশন করে, সেখান থেকে মানি কালেকশন করে, বন্ড ইস্যু করে। বোঝা গেল? এইবার মাসালা বন্ডের ফিগারটা দেখো। তাহলে আমরা এক্সটার্নাল কমার্শিয়াল বন্ডের ক্ষেত্রে দেখলাম আমার $1 দরকার ছিল, আমি বন্ডও ইস্যু করছিলাম ডলারে, এবং আমাকে যখন টাকা পেমেন্ট করতে হচ্ছিল ডলারে পেমেন্ট করতে হচ্ছিল। সেক্ষেত্রে ডলারের ভ্যালু বেড়ে গেলে এবং ইন্ডিয়ান রুপির যদি ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা এদেশের যারা বড়োয়ার, ইন্ডিয়ার বড়োয়ার, তাদের লস হচ্ছে। সেই কারণে মাসালা বন্ড ইস্যু করা হয়। মাসালা বন্ডের ক্ষেত্রে আর এক্সটার্নাল কমার্শিয়াল বন্ডের ক্ষেত্রে পার্থক্যটা কোথায় বোঝো? দুটোই বন্ড, দুটোতেই মানি বড় করা হয়, কিন্তু পার্থক্যটা কোথায় বলছি, ছোট্ট করে বলছি, লেকচারে ওপরে সিরিয়াস হও, জিনিসটা বুঝতে পারবে। দেখো, ফোকাস করো লেকচারের ওপর। দেখো, মাসালা বন্ডের ক্ষেত্রে, এবার আমি ধরো মাসালা বন্ডের ক্ষেত্রে বিদেশ থেকে টাকা নেব, তাহলে বিদেশ থেকে যখন আমি মাসালা বন্ড ইস্যু করে কোনো ফরেন ইনভেস্টরের কাছ থেকে মানি নেব বা ক্যাপিটাল নেব, তখন মাসালা বন্ডটা আমি ইস্যু করব যে আমার ধরো, আমি প্রথমে ইসিবির ক্ষেত্রে কি বললাম, এক্সটার্নাল কমার্শিয়াল বন্ডের ক্ষেত্রে আমি $1 টাকা চাই বলছিলাম, আমি বন্ড ইস্যু করছিলাম ডলারে। কিন্তু মাসালা বন্ডের ক্ষেত্রে আমি বন্ড ইস্যু করব রুপিতে। বোঝা গেল? যে আমার শুধু কত টাকা দরকার? আমার দরকার 70 টাকা। ধরো সাপোজ বলছি আমার দরকার 70 টাকা ইন্ডিয়ান রুপিতে, তাহলে আমি বন্ড ইস্যু করছি কোথায়? বন্ড ইস্যু করছি আমি মাসালা বন্ড আমি ইস্যু করছি 70 টাকায়, যে আমার 70 টাকা দরকার। এইবার বিদেশি কোনো ইনভেস্টার, মিস্টার জন তো কে আমি দেখলাম, এবার মিস্টার জনের কাছে আমি মাসালা বন্ড নিয়ে গেলাম যে মিস্টার জন, আমার 70 টাকার দরকার আমার বিজনেসকে গ্রো করার জন্য, আপনি ফরেন ইনভেস্টার, আপনি কি ইনভেস্ট করবেন আমার হয়ে? ধরো আইএফসি বলছে, লন্ডন স্টক এক্সচেঞ্জে আমার হয়ে যে মাসালা বন্ড সেটা ইস্যু করেছে আইএফসি। আচ্ছা, করলো। তো আমি বন্ড কত টাকা ইস্যু করছি? বন্ড আমি ইস্যু করছি 70 টাকায়, যে আমার 70 টাকা দরকার। তো যিনি বিদেশি ইনভেস্টার হবেন তিনি আমাকে $1 দেবেন, কিন্তু $1 তো আমি নেবো না, আমি তো 70 টাকা নেব। তাহলে $1 টাকাটা তিনি কোথায় দেবেন? তিনি দেবেন আরবিআই কে। ভারতের যে ব্যাংক রয়েছে সে ব্যাংকের বাবাকে আরবিআই, তাহলে আরবিআই কে দেবে। আরবিআই কি করবে? সেই $1 সমান 70 টাকা আমাকে দিয়ে দেবে। আমি তো মহাখুশ, নিয়ে 70 টাকা নিয়ে ব্যবসা করে ট্যাগুয়ার কিনে বিরাট কিছু করে, এইবার 1 বছর পর যখন আমি টাকাটা রিটার্ন দিতে যাব মিস্টার জনকে, তখন দেখা গেল যে ওই একই ব্যাপার যেটা আমরা দেখছিলাম এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং এর ক্ষেত্রে। 70 টাকা নিয়েছি, যখন দিতে গিয়ে দেখছি $1 সমান 80 টাকা হয়ে গেছে, তাহলে আমাকে 80 টাকা পেড করতে হচ্ছে। এক্ষেত্রে দেখো পার্থক্যটা খুব সূক্ষ্ম। আজকে যদি ক্লিয়ার হয়ে যায়, ইকোনমিক্সে মাসালা বন্ডের কনসেপ্টটা জীবনে কোনোদিন ভুল হবে না। তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে 70 টাকা আমি বড় করেছি, বিদেশি ইনভেস্টার মিস্টার জন আমাকে $1 দিয়েছে, আমাকে দেয়নি, আরবিআই কে দিয়েছে, আরবিআই কে দিয়ে আরবিআই আমাকে 70 টাকা দিয়েছে, সে ইনভেস্ট করেছে আমার বন্ডে। এইবার 1 বছর পর যখন আমি টাকা তাকে ঘুরিয়ে দিতে গেলাম, তখন আমি দেখলাম যে ইন্ডিয়ান রুপি এবং যে ইউএসএ ডলার, সেক্ষেত্রে $1 সমান 80 টাকা হয়ে গেছে। তো হোক, আমার তো কোনো লস নেই। কেন লস নেই? দেখো, আমি তো 70 টাকার, আমি তো কত ঋণ করেছিলাম আরবিআই এর কাছ থেকে, মানে মাসালা বন্ড ইস্যু করার মধ্যে দিয়ে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ফরেন ইনভেস্টরকে কি বলেছিলাম যে আমার 70 টাকার নিড আছে। তো 70 টাকার নিডের জন্য তারা $1 ইনভেস্ট করেছিল, আমি 70 টাকা নিয়েছিলাম। তা আমি যখন টাকাটা শোধ করতে যাব,
তখন তো আমাকে 70 টাকায় শোধ করতে হবে না 80 টাকা শোধ করতে হবে? নিশ্চয়ই 80 টাকা শোধ করতে হবে না। এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং এর ক্ষেত্রে আমি $1 চাইছিলাম মার্কেটে, আমি বন্ডটা ডলারে ইস্যু করছিলাম, বোঝা গেল? তো ডলারে ইস্যু করার কারণে যদি মার্কেটে ফ্ল্যাকচুয়েশন আসে, দেখা গেল ইন্ডিয়ান মানি ডেপ্রিসিয়েশন হয়েছে, ইন্ডিয়ান মানির ভ্যালু $1 সমান 70 টাকায় নিয়েছিলাম, আর 1 বছর পর দিতে গিয়ে দিলাম $1 সমান 80 টাকা হয়ে গেছে। যেহেতু আমি ডলারে বন্ড ইস্যু করেছিলাম, সেহেতু আমাকে পেমেন্টও ডলারে করতে হবে আরবিআই কে। আরবিআই তো ফরেন ইনভেস্টরকে টাকাটা ঘুরিয়ে দেবে নাকি? তাহলে আমাকে 80 টাকা পেমেন্ট করতে হবে তাকে $1 দিতে গেলে। কিন্তু যখন মাসালা বন্ডের মাধ্যমে আমি ক্যাপিটাল বড় করব, তখন আমি বড়ই তো করেছি, বন্ডটা তো আমি ইস্যুই করেছি ইন্টারন্যাশনাল মার্কেটে রুপিতে। 70 টাকার নিড আছে আমার $1 ধরো। এইবার সেই যে $1 যখন আমি 1 বছর পর রিটার্ন দিতে যাব 70 টাকা, তখন দেখা যাচ্ছে $1 সমান সমান 80 টাকা হয়েছে। হোক, আমি তো লোনই করেছিলাম 70 টাকা, আমার তো বন্ডটা ইস্যুই হয়েছিল ইন্ডিয়ান রুপিতে, তাহলে আমি যখন শোধও করবো ইন্ডিয়ান রুপিতে করব, বোঝা গেল? তাহলে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং এর ক্ষেত্রে যেখানে আমরা দেখছি ইনভেস্টারের কোনো রিস্ক থাকে না, বড়োয়ারের রিস্ক থাকে। মাসালা বন্ডের ক্ষেত্রে কি হয়, ইনভেস্টারের রিস্ক থাকে, যিনি বড়োয়ার তার কিন্তু কোনো রিস্ক থাকে না। যে ইকোনমিতে মানির এপ্রিসিয়েশন হলো কি ডেপ্রিসিয়েশন হলো যাই হোক, মাসালা বন্ডের ক্ষেত্রে যে ক্যাপিটাল রেজ করা হয়, সেই ক্যাপিটালের ক্ষেত্রে যিনি বড়োয়ার তার কিন্তু কোনো রিস্ক থাকে না। আমার কিন্তু কোনো রিস্ক থাকলো না। রিস্ক কার থাকলো? মিস্টার জনের। 70 টাকা আমাকে দিয়েছিল, আমি 70 টাকা রিটার্ন করে দিলাম। এইবার দেখা যাচ্ছে 1 বছর পর যখন আমাকে দিয়েছিল তখন $1 সমান 70 টাকা ছিল, আমি যখন টাকা রিটার্ন দিচ্ছি তখন দেখা যাচ্ছে $1 সমান 80 টাকা, কিন্তু আমাকে দিতে তো হচ্ছে 70 টাকা, কারণ আমি বন্ড তো ইস্যু করেছি ইন্ডিয়ান রুপিতে, ডলারে তো ইস্যু করিনি। এইখানে হলো মাসালা বন্ডের ফান্ডা। জীবনে কোনদিন ভুল হবে মাসালা বন্ডটা? কাউরির কোনো কোশ্চেন থাকলে বলো। মশালা বন্ড জীবনে আর ভুল হবে কেন মশালা নাম দেওয়া হয়েছে, বোঝা গেল? নেক্সট তাহলে আজকে আমরা এফডিআই পড়তে গিয়ে শুধু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টেই কিন্তু থেমে থাকলাম না। আমরা এফডিআই দেখলাম, এফপিআই দেখলাম, এফডিআই টাইপ দেখলাম। কি টাইপ দেখলাম? গ্রিনফিল্ড এফডিআই দেখলাম, ব্রাউনফিল্ড এফডিআই দেখলাম। তারপর এফপিআই কাকে বলে দেখলাম, কারেন্সি সোয়াপ দেখলাম, কারেন্সি সোয়াপ বিটুইন 2 কোম্পানি দেখলাম, দুটো কোম্পানির মধ্যে কারেন্সি সোয়াপ কিভাবে ঘটে, এবং দুটো কান্ট্রির মধ্যে কিভাবে কারেন্সি সোয়াপ ঘটে, বোঝা গেল? নেক্সট আমরা দেখলাম এক্সটার্নাল কমার্শিয়াল বন্ড ইসিবি, এবং তার সঙ্গে আমরা দেখলাম মাসালা বন্ড। পিকচার ক্লিয়ার? মাসালা বন্ড এবং ইসিবি কি বোঝা গেল? এনি ডাউট, এনি কোয়ারি, প্লিজ টেল মি। নেক্সট আমরা দেখব ফরেক্স সোয়াপ। এইবার বলবা স্যার এই খুব পেপারে দেখি ফরেক্স সোয়াপ, আমরা তো বুঝতে পারি না। যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড আছে তারা তো আমার থেকে ভালো বুঝো, আমি নো ডাউট, তোমরা ইন্টেলিজেন্স লোক আমি জানি। কিন্তু যাদের ইকোনমি ব্যাকগ্রাউন্ড নেই আমার মতো, আমার তো পলিটি ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি যখন ফরেক্স সোয়াপ বুঝতে যাই তখন আমার খুব অসুবিধা হয়। আমার মতো যারা ছাত্রছাত্রী রয়েছে যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য বলছি। দেখো, তাহলে ফরেক্স সোয়াপ যখন বলবো, আমার তো সব কিছুতেই যেন বলতে গেলে আর্টিকেল চলে আসে, কনস্টিটিউশন চলে আসে, সে যাই হোক। ফরেক্স সোয়াপ দেখো, ফরেক্স সোয়াপ হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, খুব গ্রাউন্ড লেভেল আন্ডারস্ট্যান্ডিং নাও। কোভিড সিচুয়েশনে, যখন ভারতবর্ষে কোভিড সিচুয়েশন এলো, কোভিডের যে মহামারী, যে টাইম গেল, সেই টাইম আমরা জানি ইন্ডিয়ান ইকোনমি পুরোপুরি কি হয়ে গেছিল, একবারে ধীরে ধীরে কোলাপস হয়ে পড়ছিল, তাই তো? কারণ কি? প্রোডাকশন ছিল না মার্কেটে, ডিমান্ড সাপ্লাই ছিল না, আমরা যাকে ইকোনমিক অ্যাক্টিভিটি বলি। ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে? সার্কুলার ফ্লো অফ ইনকাম কাকে বলে? যারা আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখেছো তারা তো সুবিধা হবে, যারা দেখোনি তারা ক্লাসটা কমপ্লিট করার পর প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, সেখানে আমি ইন ডিটেল সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়িয়েছি, হলো? আজকে আর সেখানে যাব না। তাহলে যদি আমরা দেখলাম যে কোভিড সিচুয়েশনে কি হলো, দেশের যে ইকোনমি সেটা ধীরে ধীরে কিন্তু রিসেশনে চলে যাচ্ছে, তাই তো? রিসেশন কি তাও বলে দিয়েছি আগের দিন, ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, ইনফ্লেশন কি, রিসেশন কি, ইন ডিটেল আলোচনা করেছি। যারা দেখোনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, না হলে মনে হবে স্যার ল্যাটিন ভাষায় কথা বলছে, হলো? দেখো, ল্যাটিনে বলছি না, বাংলাতেই বলছি। ফরেক্স সোয়াপ যখন আমরা দেখব, তখন এই যে কোভিড সিচুয়েশনে ভারতবর্ষের ইকোনমি মোটামুটি স্তব্ধ হয়ে গেছিল, কারণ ডিমান্ড সাপ্লাই ছিল না মার্কেটে। তো আরবিআই ব্যাংককে পাপাজি, আরবিআই ব্যাংকে ডেকে বললো যে শোনো এখানে আসো, লোন দাও মার্কেটে, মানুষের হাতে মানি সাপ্লাই বাড়াও। আমরা জানি যে যখন মার্কেটে ডিমান্ড থাকে না তখন আরবিআই কি করে? তখন আরবিআই তার যে মনিটারি পলিসি আছে, সেই যে ব্যাংক পলিসি আছে, তাতে কিন্তু চেঞ্জ করে তো। তাহলে মানুষের হাতে কিন্তু মানি সাপ্লাই বাড়ানোর জন্য ব্যাংকদেরকে কি বললো? লোন দাও। ব্যাংক আরবিআইয়ের কাছে কি বলছে? হুজুর
লোন তো দেওয়ার আমাদেরও ইচ্ছা আছে, কারণ লোনই আমাদের ব্যবসা, ব্যাংকের মূল ইনকামই লোন। কিন্তু লোন দেবো ক্যাপিটালই তো নেই। এর আগে যারা লোন নিয়েছিল সেই টাকায় পেমেন্ট করেনি কোভিডের কারণে। আরবিআই বললে এটাও ঠিক, খুব চিন্তার বিষয়, কিন্তু তা বললে তো হবে না, এবার তো গ্রো করাতে হবে ইকোনমিকে। তাহলে ইকোনমির চাকা বন্ধ হয়ে গেছে, ইকোনমির চাকাকে যদি গ্রো করাতে হয়, বাড়াতে হয়, তাহলে মার্কেটে কি করতে হবে? কারেন্সির ইনফ্লুয়েন্স বাড়াতে হবে, বোঝা গেল? কারেন্সির ফ্লো বাড়াতে হবে। তাহলে কারেন্সির ফ্লো বাড়াতে গেলে মানুষকে লোন দিতে হবে। মানুষ লোন নিয়ে গিয়ে তো আর বাড়িতে বসে খাবে না, মানুষ লোন নিয়ে কি করবে? যারা ইনভেস্টর তারা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করলে কি হবে? প্রোডাকশন হবে, প্রোডাকশন হলে কি হবে? ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশন হলে প্রফিট হবে। ডিটেলস পড়িয়েছি, দেখে নিও। তাহলে মেনলি ইনভেস্টমেন্ট দরকার, ইনভেস্টমেন্টের জন্য ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল কে দেবে? ব্যাংক দেবে, ব্যাংকের কাছেই ক্যাপিটাল নেই। এমন পরিস্থিতি কোভিড সিচুয়েশনে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি। কোথাও যাওয়ার দরকার নেই, ভারতের সিচুয়েশন দিয়ে বলছো। এইবার আরবিআই তখন কি বললো? ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি লোন দেব, কোনো চিন্তা নেই। ব্যাংকদেরকে বললো যে ঠিক আছে, তোমাদের কাছে পয়সা নেই তো দরকার নেই, আরবিআই আছে তোমাদের পাপাজি, কোনো টেনশন নেই, আরবিআই টাকা দেবে। আরবিআই ব্যাংকে টাকা দিল। আরবিআই ব্যাংকগুলো তো খুব খুশি, জামাই আদর করে আরবিআই ডেকে টাকা দিচ্ছে। কিন্তু আরবিআই বললো দাঁড়াও, টাকা নিয়ে যখন ব্যাংকগুলো চলে আসছে তখন আরবিআই বললো দাঁড়াও, যাচ্ছ কোথায়? বসো, এগ্রিমেন্ট করো। কি এগ্রিমেন্ট? তোমাদের কাছে যে ডলার আছে না, সেই ডলারটা আরবিআই ডিপোজিট করো, আরবিআই কে ডলারটা মর্টগেজ হিসাবে দাও এবং তুমি সেই পরিমাণ টাকা নিয়ে যাও। ব্যাংক বললো তাও ঠিক আছে, ডলার করে তো কোনো কাজ নেই ইন্ডিয়ান ইকোনমিতে, টাকা দরকার, ঠিক আছে। ডলার দিল, টাকা আরবিআই কাছ থেকে নিয়ে এলো, মার্কেটে টাকার ফ্লো বাড়ালো। এই যে পদ্ধতি, এটাকে আমরা বলবো ফরেক্স সোয়াপ, বোঝা গেল? ফরেক্স সোয়াপ কি? ইন্ডিয়ান ইকোনমিতে যখন কোভিড সিচুয়েশনে ইকোনমির যে দুরবস্থা হয়েছিল, সেই দুরবস্থা থেকে ইন্ডিয়ান ইকোনমিকে জীবন্ত করতে গেলে কিসের দরকার ছিল? দরকার ছিল ক্যাপিটাল ফ্লো এর। তো ক্যাপিটাল ফ্লো কে দেবে? ব্যাংক দেবে, ব্যাংকের কাছেই ক্যাপিটাল ছিল না। তো ব্যাংকে ক্যাপিটাল কে দিল? আরবিআই দিল, যে তুমি টাকা নিয়ে যাও, ব্যাংক দিয়ে গিয়ে মার্কেটে মানুষকে লোন দাও, মানুষ ইনভেস্টমেন্ট করবে, ইকোনমির চাকা ঘুরবে। কিন্তু এই যে টাকাটা নিয়ে যাবে তার বিনিময়ে তোমার কাছে যে ফরেক্স রিজার্ভ পড়ে আছে না, যে ফরেন কারেন্সি পড়ে আছে, সেটা তুমি ডলারটা আরবিআই এর কাছে জমা দাও, তার বিনিময়ে তুমি ইকুইভ্যালেন্ট কারেন্সি নিয়ে যাও। খুব ভালো কথা, আরবিআই টাকা দিয়ে দিল। এইবার এক মিনিট, আরবিআই যখন টাকাটা দিল তখন ধরো $1 সমান সমান কারেন্সি রেট বা এক্সচেঞ্জ রেট চলছে 70 টাকা। ভালো করে বুঝবা, খুব ক্লিয়ার কনসেপ্ট এখানে। এই ক্লাসে ইকোনমিক্স এফডিআই এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফরেক্স সোয়াপ ভালো করে বোঝো। তখন ধরো $1 ভ্যালু চলছে, ফরেন এক্সচেঞ্জ রেট চলছে কত? 70 টাকা। তো ব্যাংক বললো যে ঠিক আছে, ব্যাংককে আরবিআই তখন বলবে যে তোমাকে যদি টাকা নিতে হয় ডলার রেখে আরবিআই এর কাছে, তাহলে 70 টাকায় নিতে হবে, বা 70 টাকার থেকে বেশি তুমি এতে নিতে পারো, দরে নিতে পারো। মানে তুমি 70 টাকা নিয়ে যাবা, তোমাকে 71 টাকা দিতে হতে পারে আরবিআই কে, 72 টাকা দিতে হতে পারে, 73 টাকা দিতে হতে পারে, কিন্তু 70 টাকা তো মিনিমাম তোমাকে দিতেই হবে, যে কারেন্ট এক্সচেঞ্জ রেট চলছে, বোঝা গেল? যখন টাকা রিটার্ন হবে তখন যে পরিমাণ ডলারের কারেন্ট এক্সচেঞ্জ রেট চলবে, সেই এক্সচেঞ্জ রেটে টাকা তোমাকে রিটার্ন দিতে হবে। যদি 70 টাকা রেট চলে, 70 টাকায় রিটার্ন দিতে হবে। 70 টাকার বেশিতে দিতে পারো, কিন্তু ব্যাংক যদি বলে যে হুজুর 60 টাকায় হবে না, আরবিআই তারা করবে ওখান থেকে, একবারে হবে না। কেন হবে না? হচ্ছে 70 টাকা তখন যা রেট চলবে সেই রেটে তোমাকে এই ফরেক্স সোয়াপ করতে হবে ব্যাংকে, বোঝা গেল? তাহলে আরবিআই ব্যাংকে কি দেবে? ক্যাপিটাল ফ্লো বাড়ানোর জন্য টাকা দেবে। এই পদ্ধতিকে আমরা বলি ফরেক্স সোয়াপ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এফডিআই এর কনসেপ্ট দেখলাম, এফডিআই কাকে বলে। আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা সামনের বছর দেবে। আমি দেখো ইন্ডিয়ান ইকোনমির খুব ছোট ছোট করে কনসেপ্টগুলো এই চ্যানেলে ডিল করছি। হ্যাঁ, প্রথমে তোমাদের আমি ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি পড়িয়েছিলাম। ইন্ট্রোডাকশন প্রত্যেকদিন ইকোনমিক্সের ক্লাস এই টাইম রাতে হয়, তোমরা জানো। তো রাত্রিবেলায় এই টাইমে যখন ইকোনমিক্সের ক্লাস নিই তখন আমি অনেকটা রিল্যাক্সে পড়াই, দিনের থেকে অনেকটা ধরে ধরে পড়াই। দেখো দুটো কথা বলি, ইকোনমিক্সের প্রথম ক্লাসে আমি তোমাদের নিয়েছিলাম ইন্ট্রোডাকশন অফ ইকোনমি। সামনাসামনি যতই না দেখতে পায় তবু আমার মনে হয় আমি যখন পড়াচ্ছি তখন অফলাইনে পড়াচ্ছি, বোঝা গেল? তাহলে ইকোনমিক্সের ফার্স্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? ফার্স্ট ক্লাসে আমি দেখেছিলাম ইন্ট্রোডাকশন অফ ইকোনমি। সেখানে ইকোনমি কাকে বলে, ইকোনমিক্স কাকে বলে ইন ডিটেল আলোচনা করেছি। ক্লাসটা যারা দেখোনি তারা দেখে নিও। তারপরে ন্যাশনাল ইনকাম আলোচনা করেছি, জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, এনডিপি কি, বোঝা গেল? সার্কুলার ফ্লো অফ ইনকাম কি। তারপরে ইনফ্লেশন আলোচনা করেছি, ইনফ্লেশন কাকে বলে, প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও।
আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো এফডিআই। যদি বলো স্যার বারবার এত বলার কারণ কি, একটাই কারণ, আমি চাই তোমরা সামনের বছর আর্টিকেল 12 হও, বোঝা গেল, স্টেট হও। দেখো তাহলে আজকে এফডিআই এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমরা এফডিআই কি দেখলাম, এফপিআই কি দেখলাম, আবার কি দেখলাম, টাইপস দেখলাম এফডিআই এর, যে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট কাকে বলে, ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট কাকে বলে, এফপিআই আমরা কিভাবে বুঝবো, এফপিআই ইনভেস্টমেন্ট কি, ফরেন ডাইরেক্ট যে ইনভেস্টমেন্ট ভারতবর্ষে হয়েছে তার কারণ কি, বোঝা গেল। তারপরে আমরা দেখলাম যে কারেন্সি সোয়াপ কাকে বলে, ইউএসএ কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানির মধ্যে কিভাবে কারেন্সি সোয়াপ হয়। তারপরে আমরা দেখলাম দুটো কান্ট্রির মধ্যে কিভাবে কারেন্সি সোয়াপ হয়। তারপরে আমরা দেখলাম মশালা বন্ড, মশালা বন্ড কেন নাম দেওয়া হয়েছে, মশালা বন্ডের মূল জিনিসটা কি, মূল কনসেপ্ট কি, বোঝা গেল মশালা বন্ডের। ইসিবির সঙ্গে মশালা বন্ডের পার্থক্য কোথায়, ক্লিয়ার। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। আর একটা কথা বলি, ভালো করে পড়াশোনা করো, কারণ হচ্ছে শুধুমাত্র মেমারাইজ করলে হবে না, কনসেপ্টের সঙ্গে নিজের ক্লিয়ারিটি রাখো, বোঝা গেল। কনসেপ্টের সঙ্গে যতক্ষণ কনসেপচুয়াল ক্লিয়ারিটি না করতে পারবে সাবজেক্টের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তুমি রং হতে আছো, সিভিল সার্ভিস তোমার জন্য নয়, বোঝা গেল। মেমারাইজ করা ছেড়ে দাও, সাবজেক্টকে অবজার্ভ করতে শেখো, সাবজেক্টকে মন দিয়ে পড়তে শেখো। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। থ্যাংক ইউ মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফিসার্স, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।